দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা বাড়লেও নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। গ্যাস বিদ্যুতের সংকটই প্রধান বাধা বলছেন উদ্যোক্তারা। পদক্ষেপের আশ্বাস মন্ত্রণালয়ের। আদালতের নির্দেশনার পরে স্পষ্ট অক্ষরে ব্যবস্থাপত্র লিখছেন না চিকিৎসকরা। ভুল ওষুধ সেবনের আশঙ্কা, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। গাইবান্ধায় কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ খোদ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেই। নিয়ম না মেনে তালিকা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হতদরিদ্ররা। এবং তামাক চাষ ছেড়ে ফুল চাষে ঝুঁকছেন কক্সবাজারের চকরিয়ার চাষিরা। সুযোগ সুবিধা বাড়ালে ফুল চাষ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে দাবি চাষিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দেশে প্রতি বছরই বাড়ছে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা, তবে সে তুলনায় কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না এই খাতে। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগ ও উৎপাদন ঘাটতি দূর করার পথে প্রধান বাধা গ্যাস বিদ্যুতের অভাব। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, দুগ্ধ শিল্পের বিকাশ ও বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানো সহ নানা পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুভ খানের রিপোর্ট। 1973 সালে সরকারিভাবে পাবনা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ ও ঢাকা এই 5 জেলাকে দুধ উৎপাদনের জন্য অগ্রাধিকার প্রাপ্ত এলাকা হিসেবে নির্ধারণ করা হয়। এর পরের বছর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটা। মূলত তখন থেকেই দেশে বৃহদাকারে দুধের উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয়। বর্তমানে দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বেকারি ও আইসক্রিম শিল্পে ব্যবহার হচ্ছে দুধ ও দুগ্ধজাত পণ্য। প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকার দুগ্ধজাত পণ্যের অভ্যন্তরীণ বাজারে মিল্ক ভিটার পাশাপাশি আছে বেসরকারি আরো 12 থেকে 14টি প্রতিষ্ঠান। তবে গ্যাস বিদ্যুতের সমস্যা ও গুঁড়া দুধ আমদানিতে শুল্ক কমানোর কারণে প্রতিযোগিতায় পড়ে এ খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন উদ্যোক্তারা। ইম্পোর্টের এই ডিউটি স্ট্রাকচারটা কমতে কমতে এখন 31%-এ নেমে গেছে। আগে ছিল এটা 52%-এ। দেশে উৎপাদিত যে দুধ সেটা বিশ্বের দুধের বাজারের সাথে কম্পিট করতে পারছে না। যারা ডেইরি প্রসেসর ওয়ান স্টপ সার্ভিসে তাদের যদি গ্যাস লাইন সংযোগ দেয় আর হচ্ছে যে বিদ্যুতের কানেকশনগুলো ইজি করে দেয়, তাহলে হচ্ছে যে আরো ইনভেস্ট করতে পারবে। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বছরে 65 থেকে 70 হাজার মেট্রিক টন গুঁড়া দুধ আমদানি করতে হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে গুঁড়া দুধ আমদানি নিরুৎসাহিত করার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। আমরা এটাকে প্যাট্রোনাইজ করছি যে আমাদের আমদানিটা কমুক এবং আমাদের আভ্যন্তরীণ উৎপাদনটা বাড়ুক। শুল্ক যদি বাড়ানো হয়, তারা উৎপাদনে যদি আরো বেশি সুযোগ পায়, তাহলে তাদেরকে সেই সুযোগটি দেওয়ার আমরা চেষ্টা করব। দুগ্ধ শিল্প সংশ্লিষ্টদের দাবি, দেশে প্রতি কেজি গুঁড়া দুধ উৎপাদনে ব্যয় হয় 310 থেকে 315 টাকা। বিপরীতে প্রতি কেজি গুঁড়া দুধ আমদানিতে ব্যয় হয় 295 থেকে 305 টাকা পর্যন্ত। তাই আমদানি শুল্ক বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিয়ে বিনিয়োগকারীদের দুগ্ধ খাতে বিনিয়োগে আকৃষ্ট করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঘোড়াশাল, নরসিংদী। আদালতের নির্দেশনা রয়েছে, রোগীদের ব্যবস্থাপত্র লিখতে হবে স্পষ্ট এবং বড় হাতের অক্ষরে। তারপরও খুব একটা পাল্টায়নি পরিস্থিতি। এখনো বেশিরভাগ চিকিৎসকের লেখা বুঝতে সমস্যা হয় রোগী ও ফার্মেসি কর্মীদের। এতে একদিকে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় রোগীদের, অন্যদিকে আশঙ্কা থাকছে ভুল ওষুধ সেবনের। চিকিৎসকরা বলছেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। অবস্থায় এই সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে 16263 নম্বরে ডায়াল করতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসাঞ্জুলের রিপোর্ট। এই চিত্রটা নিত্য নৈমিত্তিক। টাকা খরচ করে চিকিৎসকের কাছে যাওয়া, তারপর তাদের লেখা ব্যবস্থাপত্র বুঝতে না পেরে আবার ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘোরা। চিকিৎসকরা তাদের দেয়া ব্যবস্থাপত্রে প্রায় অস্পষ্ট অথবা দুষ্পাট্য অক্ষরে লিখছেন ওষুধের নাম, খাওয়ার নিয়মাবলী। জানিয়ে ভোগান্তি শেষ নেই রোগীদের। লেখার পরিবর্তন 190%-এর ভিতরে তো 5% হয়েছে। ভুল হয়ে যায়, নাম পড়া পড়তে পারে না কেউ বুঝতে না পারে, তাহলে কাস্টমারকে আবার ডাক্তারের কাছে ফেরত দিতে বলি। অক্ষরগুলো ওনার ইচ্ছামতো উনি লেখেন, তাতে আমরা বুঝিবে না বুঝি, উনি বুঝলে যথেষ্ট। ওষুধ মানেই এক ধরনের বিষ, যেটির কাজ রোগ নিরাময় করা।
কিন্তু চিকিৎসকদের অস্পষ্ট হাতের লেখা আর দাপত্য সমস্যার কারণে প্রায় আশঙ্কা থাকে ভুল ওষুধ রোগীর হাতে চলে যাওয়ার। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে এমন 1.5 শতাধিক ওষুধ রয়েছে যেগুলোর একটির সঙ্গে আরেকটির নামের কাছাকাছি মিল রয়েছে। আর এই ক্ষেত্রে চিকিৎসকদের গাফিলতির কারণে চিকিৎসা নিতে এসে উল্টো ভুল চিকিৎসার শিকার হতে পারেন রোগীরা। AZ500 আর AR500 একইভাবে এজিন, এজিক্স, ইনসিডাল, অ্যালার্জি হলে ইনসিডাল লিখলে ইন্ডেরাল চলে যেতে পারে, ইন্ডেরাল লিখলে ইনসিডাল চলে যেতে পারে। ইন্ডেরাল হলো হার্টের ওষুধ। সঠিক ওষুধ হলে আপনি ওষুধি ক্রিয়া পাবেন, আর যদি বেঠিক ওষুধ হয় তাহলে আপনি বিষক্রিয়া পাবেন। বিভ্রান্তি এবং ভোগান্তি কমাতে 9 জানুয়ারি উচ্চ আদালতে দেওয়া রায়ে বলা হয় চিকিৎসকদের স্পষ্ট এবং বড় হাতের অক্ষরে লিখতে হবে ব্যবস্থাপত্র। 30 দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে সার্কুলার জারি করতে বলা হয়। এই আদেশের পর নিজেদের ওয়েবসাইটে গত 7 মার্চ বিজ্ঞপ্তিও দেয় চিকিৎসকদের লাইসেন্স প্রদানকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। অভ্যাস পরিবর্তন সময় লাগে, যদি তারা একটু সময় নিয়ে লেখেন, অত দ্রুত না লেখে, তাহলে আমার মনে হয় এটা স্পষ্ট হবে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে একটা কন্ট্রোল রুম আছে এবং বিশেষ করে আমাদের একটা সহজ নাম্বার আছে 1-62-63। এই নাম্বারটা দিন রাত 24 ঘন্টা হলো আসলে খোলা থাকে। তাহলে যে কেউ হলো আমাদেরকে জানাতে পারে, তাহলে আমরা ব্যবস্থা নেব। এক্ষেত্রে জটিলতা এড়াতে অনেক চিকিৎসক কম্পিউটারে ব্যবস্থাপত্র লিখছেন। তবে সেখানে বানান নির্ভুল রাখতে সরকারিভাবে যদি ব্যবস্থাপত্র লেখার সফটওয়্যার সরবরাহ করা হয় তবে জটিলতা অনেক কমে আসবে বলে মনে করেন চিকিৎসক ও রোগীরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বাড়িওয়ালা ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম শতকরা 75% শেষ হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিট পুলিশিং এর কারণে অত্যন্ত সহজেই তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে। নগরবাসী মন্তব্য, নিরাপত্তার জন্যই তথ্য দিচ্ছেন তারা। তবে তথ্যদাতার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে সতর্কতা ও থানায় নিবন্ধন নম্বর জানিয়ে দেওয়ার দাবি তাদের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়া নিবন্ধনের লক্ষ্যে প্রথম দিকে কেবল ফর্ম পূরণে সীমাবদ্ধ থাকলেও গত বছরের শেষ দিকে সিআইএমএস প্রকল্পের আওতায় ডেটাবেস তৈরি করার পদক্ষেপ নেয় ডিএমপি। সংশ্লিষ্টরা জানান আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়াটিয়াদের ছাড়াও শহরের আশপাশে অস্থায়ী কাঁচা বসতবাড়ি এবং বস্তিতেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবেই তথ্য দিচ্ছেন। উঠান বৈঠক এবং ফর্ম বিতরণে জনপ্রতিনিধিদেরও সহায়তা নেওয়া হচ্ছে। অনেক সুবিধা, আমরা ভাড়া থাকতে পারবো, ভাড়া এক জায়গায় আমাকে দিতে নেবে, ভালো মন্দ যাচাই করা যাইবে। ফটোকপি করিয়া 1 কপি রাখতে হইবে আমাকে কাছে, আর 1 কপি দিতে হইবে। আমি ওইটাই করছি, ওরা যেটা বলছে ওইটাই করছি। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা আমার যে এরিয়া আছে এখানে বিভিন্ন জায়গায় ভাগ করে করে আমরা ক্যাম্পিং মতো করতেছি। যেমন ওই এলাকাবাসীকে আমরা ওখানে ইনভাইট করছি। তবে নগরবাসীর মন্তব্য, তথ্য দিলেও তা সংশ্লিষ্ট থানায় নিবন্ধিত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তারা। এছাড়া সরবরাহ করা ফর্ম কিছুটা সংশোধনের দাবিও তাদের। 3 জনের জায়গায় 4 জন তো হতেই পারে, ফলে ঘরটা ভাড়ায় দিলে তো সুবিধাই হয়। আমি যে নথিভুক্ত হয়েছি সেটা একটা ডিজিটালাইজ, যদি একটা SMS এর মাধ্যমেও চলে আসতো সেটা খুব ভালো হতো। কিছু ভাড়াটিয়া আছে এত তথ্য দিতে চায় না, কোনো সময় দেখা যায় ফেক ভোটার আইডিও ব্যবহার করে। ডিএমপি জানায় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 22 লাখ ফর্ম বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় 17 লাখ সংগ্রহ করে ডেটাবেজের আওতায় আনা হয়েছে 14 লাখেরও বেশি ফর্মকে। একটি থানা এলাকাকে কয়েকটি বিটে বিভক্ত করে প্রত্যেকটি বিটে যে সকল অধিবাসীরা রয়েছেন তাদের প্রত্যেকের বাসায় বাসায় আমরা ফর্ম পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিয়ে সেই ফর্মটা তাদেরকে দিয়ে ফিল আপ করে আমরা আবার থানায় নিয়ে আসছি। নিবন্ধনের প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণ করে নাগরিকদের আইডি নম্বর দেওয়ার পরিকল্পনা রয়েছে ঢাকা মহানগর পুলিশের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী 2015-16 অর্থবছরের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা বহাল রেখে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করার কথা। কিন্তু কোনো ইউনিয়নে জনপ্রতিনিধিরা এ নিয়ম লঙ্ঘন করায় দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। মলিমা, আলামিন, কাদেম আলী সহ এই নারী পুরুষদের সবাই দিনমজুর। বছরের নির্দিষ্ট একটি সময় কাজকর্ম না থাকায় খেটে খাওয়া অভাবী এই মানুষগুলোর জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয় সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। গত বছরও এই কর্মসূচির আওতায় কাজ করেছেন তারা। তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় নিয়ম লঙ্ঘন করে তালিকা থেকে বাদ দেয়ায় বিপাকে পড়েছেন নিরীহ মানুষ। আমরা 10 দিন কাজ করছি,
কাজ করার পরে আমাদেরকে টাকা দিলে হলে 4,000। আমরা সেই চেয়ারম্যান মেম্বারের টাকা যে আমরা দিবের ভাই নেই, আমার সেখান থেকে তুলে দিচ্ছি। আমাদের কোনো ভিজিও কার্ড নাই, বয়স্ক ভাতা নাই, তারপরে জমি জমা নাই, কেন আমাদের বাদ দেওয়া হলো আমি তাদের বিচার চাই। উত্তরের অভাবী জনপদ গাইবান্ধার দরিদ্র এই মানুষগুলোকে তালিকায় পুনর্বহালের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন করেও ফলাফল শূন্য। এখন তারা খুবই কষ্টে দিন যাপন করতেছে। আমরা চাই আমরা যারা গতবার যারা কাজ করছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। বিভিন্ন পেপার পত্রিকা কিন্তু উত্তোলন করা হয়েছে এবং এলাকাতে মানববন্ধন করা হয়েছে এবং প্রতিবাদ সভা করা হয়েছে, উপজেলা ও চত্বরে সমাবেশ করা হয়েছে, কোনো ফলাফল আমরা পাইনি। কিন্তু তাদের প্রতি অবিচার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানালেন গাইবান্ধা জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। নিয়মের মধ্যে না থাকে তাহলে আমরা বলবো যে এটি ইরেগুলারিটিস বা অনিয়ম। যদি অনিয়মের ঘটনা ঘটে থাকে সেটি আমাদের নজরে আসলে আমরা ব্যবস্থা নিতে পারবো। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা শাখার দেয়া তথ্য মতে গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের 136 জন এবং সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের 36 জন গরিব মানুষকে কর্মসূচি থেকে বঞ্চিত করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বকেয়া পরিশোধ না করায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের 2 কর্মকর্তা। এ নিয়ে তার বিরুদ্ধে শ্রম আদালতে 12টি মামলা করা হলো। গতকাল বিকেলে ঢাকার 3য় শ্রম আদালতে গ্রামীণ টেলিকমের উপব্যবস্থাপক শরীফুল ইসলাম ও কর্মকর্তা চন্দ্রকুমার রায় মামলা দুটি করেন। এর আগে 10টি মামলা করেন তারই প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান 10 কর্মী। 15 মার্চ বিকেলে ঢাকার শ্রম আদালতে 7টি ও 16 মার্চ 3টি মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করে জানান, গত 3 দিনে ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানের বিরুদ্ধে একই অভিযোগে 12টি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বিবাদীদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। গতানুগতিক ধারার বাইরে বৈচিত্র্যময় ডিজাইনের পণ্য তৈরি করে ক্রেতাদের নজর কেড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই ফেয়ারে নিজস্ব পণ্য বাজারজাতকরণের পাশাপাশি রপ্তানির অর্ডার পেয়ে খুশি উদ্যোক্তারা। তবে এ ধরনের মেলায় ভিনদেশের পণ্য যেন স্থান না পায় সেদিকেও নজর দেওয়ার সুপারিশ তাদের। বিস্তারিত হাজিরাশুলির রিপোর্টে। জামা, জুতো কিংবা ঘর গৃহস্থালী সামগ্রী শুধু নয়, পাটজাত পণ্য থেকে অর্গানিক ফুড, স্টলে থরে থরে সাজানো বাহারি দেশীয় পণ্যের সমাহারে খুশি মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। কালেকশন যেমন বৈচিত্র্যময় তেমনি দামও হাতের নাগালে, তাই লুফে নিচ্ছেন ক্রেতারাও। প্রত্যেকটা স্টলেই সব আনকমন জিনিস পাওয়া যাচ্ছে, হাতের কাজের জিনিসপত্র, তারপর বাটিক, অনেক সুন্দর কালেকশন। খুব ভালো লাগছে এখানে এসে। দেশি প্রোডাক্টগুলোও ইন্টারেস্টিং এবং প্রোডাক্টগুলো সব ধরনের প্রাইস রেঞ্জে আছে। অর্গানিক প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, তারপরে হাতের কাজের প্রোডাক্ট ভালো লেগেছে। মেলায় নিজেদের পণ্যের পরিচিতি ও বিক্রির সুযোগ পেয়ে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারাও। মিলেছে রফতানির অর্ডারও। তবে ব্যাংক ঋণ পেতে সমস্যার কথা জানান তারা। মেলায় এসে আমি কোরিয়ান একটা স্যাম্পল হিসেবে আমার ব্যাগ আইটেমটা পেয়েছি। অনেক উদ্যোক্তা এবং বিদেশে যারা পণ্য রপ্তানি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা বিদেশে রপ্তানি করার জন্য খুবই আগ্রহী। আমরা তাদের সাথে কথা বলছি, চুক্তি করছি। আমাদের হস্তশিল্পেতে অনেক হিজড়ারা এখন কাজ করে, কিন্তু এখানে একটা বিষয় বাধা হলো যে আমার টাকা পয়সা ব্যাংক লোন সেগুলো বিষয় আমাকে দিতে চায় না। এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হস্তশিল্পের দক্ষতা থাকলেও উদ্যোক্তা হওয়ার পথ জানা থাকে না সবার, তাই একক চেষ্টায় যারা নিজেদের ভাগ্য গড়েছেন সেই উদ্যোক্তাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয়ে এসএমই ফেয়ারে আসেন অনেকে। বিদেশে রপ্তানিযোগ্য পণ্যের খোঁজে আসা প্রবাসী ব্যবসায়ীরও দেখা মেলে এই মেলা ঘুরে। উদ্যোক্তারা কিভাবে কি কাজ করছে, কিভাবে মেলায় অংশগ্রহণ করছে আর কেমন কাজ করছে সেটা দেখতে এসেছি। জাপানে থাকি প্রায় 30 বছর যাবৎ। আমার আত্মীয়ের মাধ্যমে এটার খবর পাওয়ার পরে আমি একটু ইন্টারেস্টেড এই জুটের উপর। ওদের কি ধরনের কোয়ালিটি, কি ধরনের ডিজাইন, প্রাইস, এসবের একটা আইডিয়া নেওয়ার জন্যই আসছে। 19টি জেলার 200 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 216টি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এর মধ্যে 123টি স্টল নারীদের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলায় এসএমই মেলার শেষ দিন আজ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ,
5 দিন ব্যাপী এসএমই মেলার আজকে কিন্তু শেষ দিন। তো সমাপনী দিনে কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম, তবে বিক্রেতারা আশা করছেন যে সময় বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকবে। এবছরের এসএমই মেলায় কিন্তু বিক্রি বেশ ভালোই হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তো ক্রেতা দর্শনার্থীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কিন্তু হস্তশিল্প যে প্রোডাক্টগুলো রয়েছে, 3 পিস, এছাড়া গৃহ সাজানোর যে ছোটখাটো টুকিটাকি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করা হচ্ছে। ক্রেতা দর্শনার্থীরা আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দসই পণ্যগুলো বেছে বেছে কেনার সুযোগ পাচ্ছেন। এছাড়া যেহেতু এটি একটি মেলা, সে কারণেই কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কিন্তু পণ্যের দাম দর যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন। এখানে একটি বিষয় দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু প্রায় 216টি স্টলে প্রায় 200-রও অধিক ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য কিন্তু প্রদর্শন করছেন এবং এখানে কিন্তু অলংকার রয়েছে যে ক্রেতা দর্শনার্থীদের জন্য বাহারি রঙের কিন্তু 3 পিস, এছাড়া রয়েছে বেডশিট এবং সেগুলোতে কিন্তু বাহারি সব কারুকার্য খচিত, যেগুলো খুব সহজেই কিন্তু ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এছাড়া ক্রেতা দর্শনার্থীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা, কেননা তারা যেন খুব সহজেই তাদের সাধ্যের মধ্যে তাদের পছন্দের পণ্যটি কিনতে পারেন। পাশাপাশি বিক্রেতাদের উদ্দেশ্য হচ্ছে তাদের টার্গেট অনুযায়ী বিক্রি বাড়ানো। এছাড়া এ ধরনের পণ্য মেলা সাধারণত ক্রেতা দর্শনার্থী এবং উৎপাদক প্রতিষ্ঠানের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে। এছাড়া ক্রেতাদের বিভিন্ন মতামত, গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমলে নিয়ে বিক্রেতারা বা উৎপাদক প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেন যে তাদের পণ্যের মানগুলো উন্নত করা। এর মাধ্যমে কিন্তু অভ্যন্তরীণ যে একটি বাজার সৃষ্টি হয়, পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা, এবং মেলার আয়োজকরা কিন্তু এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু 5 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছিলেন এবং এখানে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু বেশ সাড়া মিলেছে এবছর। এ কারণে কিন্তু বিক্রেতারা বেশ খুশি এবং তারা আশা করছেন যে তারা এবছরের যে সারা বা তাদের যে মতামত রয়েছে সে বিষয়গুলো মাথায় নিয়ে আগামীতে তারা তাদের যেমন পণ্যের গুণগত মান উন্নত করতে পারবেন, পাশাপাশি তাদের যে উৎপাদন ক্যাপাসিটি সেটি আরো বাড়াবেন এবং তাদের পণ্যের আরো বাজার সম্প্রসারিত হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো মেলার শেষ দিন উপলক্ষে কিন্তু বিক্রেতারা জানিয়েছেন যে তারা ডিসকাউন্টের পরিমাণ আরো বাড়াবেন এবং ক্রেতা দর্শনার্থীরা তাদের পছন্দ এবং সাধ্য অনুযায়ী তাদের পণ্যটি কিনতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা। ইমতাজ, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা এসএমই মেলার শেষ দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। চলে যাচ্ছি পরের খবরে। মৌলভীবাজারের মনু নদীতে ইজারা নামে অবাধে চলছে মাটি কাটা ও বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে জেলার শহর রক্ষা বাঁধ। স্থানীয়দের অভিযোগ, চোখের সামনে এমন অনিয়ম দেখার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের খরস্রোতায় সৃষ্ট মনু নদী, যার তীরে গড়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের জনপদ মৌলভীবাজার। নাব্য ধরে রাখা ও প্রবল স্রোতের কবল থেকে শহরকে রক্ষায় নদীটির উভয় পাশের 12 কিলোমিটার জুড়ে রয়েছে শহর প্রতিরক্ষা বাঁধ, অথচ বাঁধটি সংরক্ষণে কর্তৃপক্ষের কোনো তদারকি নেই। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র ইজারা নিয়ে প্রশাসনের নাকের ডগায় বাঁধের শতাধিক স্থানে অবাধে চলছে বালু উত্তোলন ও মাটি কাটা। সরকারি লিজ না দিত তারা পারমিশন পায় না গাঙ্গের ওটা কাটার। প্রশাসনের একটু আতঙ্ক থাকি, এখানে বানটা যদি ছুটিয়াই হয় তারপরে সমাধান দেওয়া হইতো না। এ অবস্থায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে শহরকে রক্ষায় পরিবেশ আইন মেনে নিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দাবি জানিয়েছেন জেলার পরিবেশবাদী আন্দোলন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না এবং আমি মনে করি এই অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে শহর রক্ষা বাঁধ ধ্বংস হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে এটা সঠিক নিয়মে করা হচ্ছে না, আমরা সেদিকেও প্রশাসনের নজর দেওয়ার জন্য অনুরোধ জানাবো। তবে তদন্ত সাপেক্ষে মনু নদীর বাঁধ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সদর উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। বালি মহালের বাইরে যদি কোথাও নদীর বাঁধে যদি কোনো ধরনের
বা মাটি কর্তন করে থাকে অথবা বাঁধের ক্ষতি হয়ে থাকে, এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। যদি এই ধরনের বাস্তবে এই ধরনের ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1984 সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায় মৌলভীবাজারের শহর রক্ষা বাঁধ। এরপর 1985 সালে পানি উন্নয়ন বোর্ড পুনরায় বাঁধটি নির্মাণ করে। সময় সংবাদ, মৌলভীবাজার। তামাক চাষ ছেড়ে ফুল চাষে ঝুঁকছেন কক্সবাজারের চকরিয়ার চাষিরা। গোলাপ চাষ এরই মধ্যে ভাগ্য বদলেছে উপজেলার বড়ইতলী ও হারবাং ইউনিয়নের কয়েকশো পরিবারের। কিছু সুযোগ সুবিধা বাড়ালে ফুল চাষ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে দাবি তাদের। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শতক জায়গার মধ্যে গোলাপ চাষ করে আমি 6 মাসের মাথায় আমার পুঁজিটা পেয়ে গেছি। এরপর থেকে লভ্যাংশ যখন আসতেছে, আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করলাম যে তোমরা সবাই গোলাপ চাষ করো, গোলাপ চাষের মধ্যে অনেক লাভবান। এভাবেই ক্ষতিকর তামাক চাষ ছেড়ে ফুল চাষ করে নিজের ভাগ্য বদলের কথা জানান চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের মইনুল ইসলাম। 1999 সালে 40 শতক জমিতে গোলাপ চাষ শুরু করা এই চাষির এখন বার্ষিক আয় 10 লাখ টাকার বেশি। বাগানের পরিধিও বেড়ে দাঁড়িয়েছে 3 একর। শুধু মইনুলই নন, ফুল চাষে নিজের ভাগ্য বদলেছেন এই ইউনিয়নের অনেক কৃষক, যাদেরকে 1 দশক আগেও নির্ভর করতে হতো তামাক চাষের উপর। এখন গোলাপ চাষে বেশ সফলতাও পাচ্ছেন তারা। এলাকার শতাধিক বাগানে কাজ করে নিজের বেকারত্ব দূর করেছেন প্রায় 5000 শ্রমিক। দেখলাম বেশ ভালো প্রফিট আসছে, যে তা আমার তখন তো একটা ইচ্ছে ছিল যে আমি ওই লাইনে চলে আসবো। এটা দেখা যায় কি আমাদের 12 মাস ইনকাম আসতেছে। আমাদের সেল চট্টগ্রামে হয়, তো এখান থেকে আমার অনেক সময় আরো ঢাকাও চলে যায়। গোলাপ আর গ্লাডিয়াস চাষ করতেছি। ফুল চাষটা হচ্ছে লাভজনক। তামাকের গন্ধগুলো সইতে পারতাম না, অসুস্থ হয়ে যেতাম। গোলাপ বাগানে কাজ করতে ভালো লাগে, কোনো অসুখ বিসুখ হয় না। আমরা আগে বেকার ছিলাম, ফুল বাগানে কাজ করাতে আমার কোনো অভাব নাই। ডেলি 300 টাকা 500 টাকা বেতন পাই। রপ্তানি সহ কিছু সুযোগ সুবিধা বাড়ানো হলে ফুল চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন গোলাপ বাগান মালিক সমিতির এই নেতা। সরকারের কাছে দাবি জানাচ্ছি, গোলাপ এবং গ্লাডিওলাস, গেন্দা এই ফুলগুলো যদি রপ্তানির সুযোগ সুবিধাটা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। তামাক চাষ ছেড়ে চাষিদের লাভজনক ফুল চাষে আগ্রহী করতে নেয়া নানা পদক্ষেপের কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। সরকারিভাবে উপজেলা থেকে যতটুকু বরাদ্দ পাই অতটুকু দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে তামাক চাষ ছেড়ে দিয়ে গোলাপ চাষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এলাকার 200 একর জমিতে মোট বাগান রয়েছে 2 শতাধিক। আর ইউনিয়নের 20টি গ্রামের প্রায় 10,000 মানুষের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে এই গোলাপ চাষ। সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্লাস্টিক শিল্পের জন্য আলাদা শিল্পনগরী গড়ে তোলা হবে। ঢাকায় যে নিমতলী দুঃখজনক ঘটনা ঘটেছিল কেমিক্যালসের আগুন লেগে, ওই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এবং একটি জনপদে এই ধরনের কেমিক্যালস শিল্প না থাকাই ভালো, তার জন্য আমরা আলাদা জায়গা নিয়েছি কেরানীগঞ্জে। সেখানে এই কেমিক্যাল শিল্প আমরা গড়ে তুলব এবং ঢাকা থেকে এগুলো সরিয়ে নেওয়া হবে। আমরা প্লাস্টিক শিল্পের জন্য একটি জায়গা নিয়েছি 50 একরের মতো আপাতত। সেখানে আমরা এই প্লাস্টিক নগরী, শিল্পনগরী গড়ে তুলব। 2018 সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি সার্ভিস পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2018 সালের ডিসেম্বরে আইসিটি সেক্টরে রপ্তানি আয় $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও জানান মন্ত্রী। গতকাল যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মোবাইল ভিত্তিক হেল্প ডেস্ক বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ শেষে তিনি একথা বলেন। 18 সালের ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পর্যন্ত হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে যাওয়া, এবং এর মধ্য দিয়ে গত 8 বছরে আমাদের প্রায় $26 মিলিয়ন যেখানে ছিল আইসিটি সেক্টরে এক্সপোর্ট 8 বছর আগে, এই 8 বছরের ব্যবধানে কিন্তু সেই রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $700 মিলিয়ন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 18 সালের ডিসেম্বরের মধ্যে এই আইসিটি সেক্টরে রপ্তানি $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। আগামী বাজেটে কালো টাকার উৎস খুঁজে বের করার ব্যাপারে নির্দেশনা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
গতকাল রাজধানী একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে মন্ত্রী কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘদিন ধরে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি ছিল, আগামী বাজেটে এটা কমানোর চেষ্টা করব আমরা। দেশে কালো টাকা বানানোর কিছু খারাপ অভ্যাস রয়েছে, বিষয়টি আমাদের নজরে আছে। আগামী বাজেটে কালো টাকার উৎস বের করার চেষ্টা করব আমরা। তবে কোনো আইনের আওতায় কালো টাকা সাদা বানানোর উৎসাহ দেয়া হবে না। আমি খুবই আশাবাদী যে আগামী বাজেটে কালো টাকার ব্যাপারে দিক নির্দেশনা আসবে। দুটি বিশেষায়িত সহ 7টি সরকারি ব্যাংকের মূলধন ঘাটতি নিরসনে সরকার অর্থ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে কোন ব্যাংক কত পাবে সেটি আগামী মাসে চূড়ান্ত করা হবে। গতকাল সচিবালয়ে 7টি সরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী। এ সময় তদন্ত রিপোর্ট অনুযায়ী বেসিক ব্যাংক কেলেঙ্কারির জন্য দায়ীদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে বলেও জানান অর্থমন্ত্রী। প্রত্যেকটি সরকারি ব্যাংক দুর্বল ব্যাংক, প্রত্যেকেরই কিছু না কিছু ঘাটতি আছে। আমরা বাজেটে রেখেছি ক্যাপিটাল শর্টফল কিছুটা দেব, তো সেটা এর মধ্যে আমরা ঠিকঠাক করব। বেসিকের যে অবস্থা করেছে তাদেরও তো একটা পানিশমেন্টের বিষয় আছে। অপেক্ষা করেন, দেখেন যে রিপোর্ট হয়েছে বেসিক ব্যাংকের বিরুদ্ধে, সেই রিপোর্ট ইজ নাও উইথ দ্য দুদক এন্ড দুদক ইজ ফ্রি টু টেক এনি অ্যাকশন। দেশে নতুন করে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যা নির্মূলে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো ভূমিকা রাখতে পারে। গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে ব্র্যাক ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মত দিয়েছেন বিশিষ্টজনরা। এ সময় কিছু এনজিওর অনৈতিক কর্মকাণ্ডের কারণে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ করেন এসডিজি অর্জনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। সবাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অর্থনীতিবিদ রেহমান সোবহান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের উন্নয়নে এনজিওর ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। কোনো এনজিও তার আইডিয়া হচ্ছে এমনটা যে আমি টাকা নিয়ে আসি, আমার টাকা এটা, তো তার এরকম উদাহরণ যদি শতে একটা হয় তাহলে পরে বদনাম হওয়ার জন্য যথেষ্ট আমি মনে করি। বাংলাদেশে এখন নতুন করে এক ধরনের ধর্মীয় জঙ্গিবাদের রূপ নিচ্ছে। সেইখানে তো এনজিওদের এই বিরাট প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে, এই নেটওয়ার্ককে সরকার এই নতুন আন্দোলনের অংশীদার করা উচিত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি ও অর্থনীতি সহ সমাজের সব ক্ষেত্রে বাড়ছে নারীর পদচারণা। একসময় সমাজের বোঝা হিসেবে বিবেচিত নারীর উদ্যোগে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। নারীর ব্যক্তিগত কিংবা পেশাগত এমন সফলতার পেছনে রয়েছে পুরুষের সার্বিক সহযোগিতা। উইমেন এন্টারপ্রেনিয়র অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিশাল এই জনগোষ্ঠীকে কর্মমুখী করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তাদের। নারীদের বিনিয়োগ বাধা দূর করতে ব্যাংকগুলোকে আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারী উদ্যোক্তারা। নারী বিনিয়োগকারী আর উদ্যোক্তাদের নিয়ে ইস্টার্ন ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান উদ্যোক্তা প্রতিনিধিরা। এ সময় যেকোনো উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আলোচকরা। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অ্যাবার্ট, নারী নেত্রী খুশি কবির, সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ছাড়াও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দেশের অধিকাংশ নারীকে ব্যাংকিং সুবিধায় আনতে বিশেষ সেবা কার্যক্রম চালুর ঘোষণা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের আবারও সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে দেশটির সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আল সৌদ রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। চলতি মাসের 29 তারিখ থেকে সামনের 3 মাস পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। সৌদি আরব থেকে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। জাতি হবে অপরাধ মুক্ত এমন প্রতিপাদ্য সামনে রেখে সৌদি আরব সরকার তার দেশে বসবাসরত অবৈধ প্রবাসীদের আবারও সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দিতে যাচ্ছে।
সম্প্রতি দেশটির সরকার এ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে। সেখানে অবৈধ প্রবাসীদের পাশাপাশি আইন ভঙ্গকারী শ্রমিকরা চলতি মাসের 29 তারিখ থেকে 90 দিনের মধ্যে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে পারবেন। রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আল সৌদ এক রাষ্ট্রীয় বিবৃতিতে এই ঘোষণা দেন। অবৈধ প্রবাসীদের বৈধভাবে বসবাসের সুযোগ করে দিতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। সৌদি যুবরাজ বলেন, যারা সৌদি আরবের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বৈধভাবে থাকতে চাইবে তাদের পাশে দাঁড়াবে সৌদি সরকার। অবৈধ অভিবাসীদের মধ্যে যারা নিজ দেশে ফেরত যেতে চাইবে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা বিভিন্ন কারণবশত এই দেশে অবৈধ হয়ে গেছি এবং সৌদি সরকার এই সাধারণ ক্ষমা করেছে, আমরা এই সাধারণ ক্ষমা দিয়ে সুদৃষ্টি দিয়ে আমরা যারা নিজের দেশে যেতে চাই তারা যেতে চাই তারা অতি শীঘ্রই চলে যেতে পারি। এই সুযোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই যে হয়তো তারা এই সুযোগটি গ্রহণ করলে তাদের অতিরিক্ত জেল জরিমানা ছাড়াই তারা দেশে ফিরে যেতে পারবেন। আউটপাসের সুযোগ দিতেছে, আপনারা যে কেউ যদি অবৈধভাবে থাকিয়ে থাকেন এই সুযোগ গ্রহণ করিতে পারেন। দেশে যাওয়ার চেষ্টা যদি করে তারা দেশে যাবে আউটপাস নিয়ে, এবং এই দেশে যারা আবার বৈধ হইয়া থাকার চেষ্টা করে তারা বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করে। এর আগে 2013 সালের নভেম্বরে দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিল 7 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে 20 লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবারের প্রেসিডেন্ট জেফ জোন্স পদত্যাগ করেছেন। রোববার এক সংবাদ সম্মেলনে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। উবারের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আগামী 6 মাসের মধ্যেই কোম্পানি ছাড়ছেন তিনি। সম্প্রতি কোম্পানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় নতুন চিফ অপারেটিং অফিসার সিওও নিয়োগের ঘোষণা দেয় উবারের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। নতুন প্রার্থীর তালিকায় জেফ জোন্সের নাম না থাকায় হতাশ হয়ে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা কর্তৃপক্ষের। এদিকে আরও এক সূত্র থেকে জানা গেছে, উবার আরও কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, যার মধ্যে নতুন সিওও নিয়োগের পর প্রধান নির্বাহীর পদ থেকে ট্রাভিস কালানিকও পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চীনের রাজধানী বেইজিং এর সবশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে শহরটির ইতিহাসে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ইতি টানা হলো। একই সঙ্গে সম্পূর্ণরূপে অব্যবহৃত ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে দেশের প্রথম শহর হিসেবেও স্বীকৃতি লাভ করল বেইজিং। কর্তৃপক্ষ জানায়, হুয়াংএং কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে বিদ্যুৎ উৎপাদনে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি দেখা দিলেই কেবল এখান থেকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানানো হয়। পরিবেশ দূষণ রোধে অনেক দিন ধরেই চীনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিচ্ছে সরকার। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন অতিবাহিত করছে। প্রথমে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 18.57 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 5714 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 3.45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2069 পয়েন্টে। ডিএসসি যে সরিভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে 2.59 পয়েন্ট বেড়ে। এই সূচকটি এখন পর্যন্ত 1310 পয়েন্টের মতো অবস্থান করছে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 295 কোটি টাকা, যার মধ্যে দর বেড়েছে 138টি প্রতিষ্ঠান, দর কমেছে 85টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 56টি প্রতিষ্ঠান, যার দর এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকা যদি আমরা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই যে প্রতিষ্ঠানটি অর্থাৎ টপ 20 শেয়ারের তালিকার একদম উপরের দিকে যে প্রতিষ্ঠানটি রয়েছে, আর সেখান থেকে যে প্রতিষ্ঠানগুলোর তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে প্রথমেই
সিটি ব্যাংক রয়েছে, ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান। সবশেষ লেনদেন 38 টাকা 30 পয়সা দর নিয়ে সর্বোচ্চ দর 38 টাকা 60 পয়সা হলেও সর্বনিম্ন দর 36 টাকা 90 পয়সা কিন্তু এখন পর্যন্ত লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান ব্যাংকিং খাতের আরও একটি প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক, 29 টাকা 50 পয়সা দর নিয়ে তালিকার 2 নম্বর অবস্থান করছে। সর্বোচ্চ দর 29 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 28 টাকা 30 পয়সা দর রয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 2টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা বাড়লেও নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। গ্যাস বিদ্যুতের সংকটই প্রধান বাধা বলছেন উদ্যোক্তারা। পদক্ষেপের আশ্বাস মন্ত্রণালয়ের। আদালতের নির্দেশনার পরও স্পষ্ট অক্ষরে ব্যবস্থাপত্র লিখছেন না চিকিৎসকরা। ভুল ওষুধ সেবনের আশঙ্কা, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। গাইবান্ধায় কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ খোদ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেই। নিয়ম না মেনে তালিকা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হতদরিদ্ররা। এবং তামাক চাষ ছেড়ে ফুল চাষে ঝুঁকছেন কক্সবাজারের চকরিয়ার চাষিরা। সুযোগ সুবিধা বাড়ালে ফুল চাষ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে দাবি চাষিদের। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।